আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, প্রভাষক গণিত, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 13.1-এর সমান্তর ধারা। আমরা আলোচনা করব আজকে ধারা, এর ভিতরে আমাদের সমান্তর ধারা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের এই ধারা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে ধারা কি। তাহলে আমরা দেখো, যদি আমরা সহজভাবে বলতে চাই যে আমরা কতগুলো সংখ্যাকে যদি আমরা লিখি বা রাশিকে লিখি 1 + 3 + 5 + 7 প্লাস মনে করো আমরা ... লিখলাম। তাহলে দেখো এখানে আমাদের 4টি সংখ্যা বা পদ আছে এবং এখানে আমাদের আরও ... দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে জানব আসলেও এই ধারা কয় প্রকার। তাহলে আমাদের প্রথমেই জানব ধারা হলো ধারা 2 প্রকার। একটি হলো আমাদের সমান্তর ধারা, একটি হলো আমাদের সমান্তর ধারা এবং 2 নম্বরে হলো আমাদের গুণোত্তর ধারা। মনে রাখবে আমাদের ধারা হলো 2 প্রকার, একটি হলো সমান্তর ধারা, একটি হলো গুণোত্তর ধারা। তা আজকে আমরা মূলত আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। তাহলে আমি যে কথাটা প্রথমে শুরু করেছিলাম যে আমাদের ধারা আসলে কি, দেখো আমরা কতগুলো সংখ্যা বা রাশির মাঝে যদি আমরা কোনো চিহ্ন যোগবোধক বা বিয়োগবোধক চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি তখন সেটিকে একটি ধারা বলা হবে। দেখো এখানে 1 + 3 + 5 + 7 এটি একটি ধারা। এখন আমাদের জানতে হবে যে এই ধারাটা আসলেও কোন ধারা এবং সমান্তর ধারা কাকে বলে, গুণোত্তর ধারা কাকে বলে এবং আমরা কিভাবে এই ধারাটি চিনব। এখন তোমরা দেখে একটু বুঝতে পারছো অনেকেই যে 1, 3, 5 এবং 7 আমি একটি ধারা লিখেছি। এই ধারার মধ্যে দেখো আমাদের কিছুটা মিল আছে, একটা নির্দিষ্ট নিয়মে চলছে। নিয়মটি হলো কি, যদি আমি ধারাটি দেখো নিচে লিখে আবার 1 + 3 + 5 + 7 এই যে একটি ধারা। তাহলে এখানে খেয়াল করো, যদি আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি তাহলে 2 পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 2 পাবো এবং চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলেও 2 পাবো। অর্থাৎ আমরা একটু লক্ষ্য করলে দেখতে পেলাম যে এই ধারাটির যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে সবসময় বিয়োগফল বা সাধারণ অন্তর 2 বা একই হচ্ছে। এই জন্য এই ধারাটির নাম হলো সমান্তর ধারা। তাহলে আমরা সমান্তর ধারার সংজ্ঞাটি কিভাবে বলতে পারি, যে আমরা যদি একে সংজ্ঞা আকারে বলি যে কোনো ধারার, সবাই খেয়াল করবে, কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্বের পদ, কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে সবাই মনে রাখবে, বিয়োগ করলে যদি
বিয়োগফল সর্বদা একই হয়, তবে তাকে সমান্তর ধারা বলে। তাহলে দেখো আমি আবারও বলছি, কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে যদি বিয়োগফল সর্বদা একই হয় তবে তাকে সমান্তর ধারা বলে। এবং এর আমরা বাস্তব উদাহরণও দেখেছি, যে 1, 3, 5, 7 একটি ধারা লিখছি। এখানে যদি আমরা 3-এর থেকে 1 বাদ দিই 2 পাবো, 5-এর থেকে 3 বাদ দিলে 2 পেয়েছি, 7-এর থেকে 5 বাদ দিলে 2 পেয়েছি। অর্থাৎ আমাদের পরের পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে সর্বদা বিয়োগফল একই পাচ্ছি, তখন সেটিকে বলে সমান্তর ধারা। এবং তোমরা নাম শুনেও বুঝতে পেরেছো, যেমন দেখো তোমরা যদি আমরা সমান্তরকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে সমান্তর সমান লেখা যাবে সমযোগ অন্তর। তাহলে এখানে সম মানে হলো সমান, আর অন্তর মানে হবে বিয়োগফল। আমাদের অন্তর মানে আর অনেক কিছু হতে পারে, অন্তর মানে ভিতরে হতে পারে, হৃদয় বা মন হতে পারে, কিন্তু এখানে আমাদের অন্তর মানে হলো বিয়োগফল। তাহলে যদি বিয়োগফল সমান হয় তাহলে সেই ধারাটির নাম হবে সমান্তর ধারা। তাহলে আমার মনে হয় তোমরা সবাই সমান্তর ধারাটি কি এই বিষয়টি সবাই মনে হয় বুঝতে পেরেছো, যে কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে যদি বিয়োগফল সমান হয় তবে তাকে আমরা বলবো সমান্তর ধারা। এখন আমাদের এই যে সমান্তর ধারাটি থেকে আমাদের দুইটি জিনিস শিখতে হবে। দেখো এখানে আমরা একটি ধারা লিখেছি, এই ধারার 1, 2, 3, 4টি পদ আছে। যদি আমাকে বলে এই ধারার 10তম পদ কত, তাহলে আমরা একভাবে করতে পারি যে 7-এর পরে 9 হবে, তারপরে 11 হবে, এইভাবে আমরা লিখে লিখে করতে পারি। কিন্তু যদি তোমাকে বলে এই ধারাটির 100তম পদ কত, তাহলে নিশ্চয় বুঝতে পারছো আমাদের 100টি পদ লিখতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য আমরা একটি সূত্র ব্যবহার করব, যে সূত্রের সাহায্যে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। তাহলে দেখো সেই সূত্রটি যদি আমাদের পদ নির্ণয় করতে হলে আমাদের দুইটি জিনিস জানতে হবে, একটি হলো প্রথম পদ আর একটি হলো সাধারণ অন্তর। সবার মনে থাকবে, একটি হলো আমাদের প্রথম পদ আর একটি হলো আমাদের সাধারণ অন্তর। সাধারণ অন্তর হলো কমন ডিফারেন্স, অর্থাৎ এই যে আমরা যে বিয়োগটা করছি এটাকেই বলা হচ্ছে সাধারণ অন্তর। আর প্রথম পদ বলতে প্রথম যে সংখ্যাটি বা রাশিটি থাকবে সেটিকেই বলা হবে প্রথম পদ। তাহলে যদি আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর জানি তাহলে আমরা যে কোনো পদ বের করতে পারবো। তাহলে আমরা সূত্রের জন্য লিখি, আমরা প্রথম পদকে সর্বদা এ দ্বারা প্রকাশ করি। তাহলে মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, সমান্তর ধারার প্রথম পদকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করি, যদি তুমি অন্য কিছুতে প্রকাশ করো তাও হবে। আর সাধারণ অন্তর ডি, এটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, যেহেতু কমন ডিফারেন্স বলে এই জন্য আমরা ডি দ্বারা প্রকাশ করি। সুতরাং ধারাটির এনতম পদ, এনতম পদ বলতে আমরা যে কোনো একটি পদ বুঝতে পারি, যে কোনো একটি পদ। তাহলে এনতম পদের সূত্র হবে
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সবাই সূত্রটি খুব মনোযোগ সহকারে খেয়াল করবে যে ধারাটির এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। অর্থাৎ এখানে এন তম বলতে আমাদের যে কোনো একটি পদ বুঝিয়েছে। যেমন যদি তোমাকে বলে এই ধারাটির 20তম পদ বের করো, তার অর্থ হলো 20 নম্বরে যে পদটি আছে সেই পদটির মান বের করতে বলেছে। অনেকে হয়তো মনে করে যে 5তম পদ মানে 5টি পদ, আসলে তা না। 5তম পদ অর্থ হলো 5 নম্বরে যে সংখ্যাটি বা রাশিটি আছে সেটি আমাদের বের করতে হবে। তাহলে যদি তোমাকে যে কোনো একটি পদ বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রের সাহায্যে আমরা কোনো সমান্তর ধারার যে কোনো পদই বের করতে পারবো। আরেকটি সূত্র তোমাদের লিখে আমি বুঝাবো। আরেকটি সূত্র হলো, যদি তোমাকে বলে এই যে আমরা একটু ধারা লিখলাম, এখানে ডট ডট দিতে পারি, এই ধারা যদি তোমাকে বলে 100টি পদের সমষ্টি বের করো বা 50টি পদের সমষ্টি বের করো, তাহলে আমরা প্রথমে একভাবে বের করতে পারি, যেখানে আমরা 100টি পদ লিখব, তারপরে সেই 100টি পদের যোগফল বের করব। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 100টি পদ লিখে তার যোগফল বের করা বেশ সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা যে কাজটি করব, সূত্রের সাহায্যে আমরা যোগফল বের করব। তাহলে সবাই লিখবে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে একটু সবাই খেয়াল করবে, সমষ্টিকে আমরা সামেশন, সমষ্টি হলো সামেশন, এজন্য আমরা এটিকে এস দ্বারা প্রকাশ করি। আর n সংখ্যক বিদায় নিচে একটি আমরা n দিব। তাহলে তুমি এটি না দিয়ে শুধু এস লিখলে হবে। তাহলে এস এন ইকুয়াল টু হবে n/2 ইন্টু টুয়াইজ এ যোগ n-1 ইন্টু ডি। সবাই একটু খেয়াল করবে, n সংখ্যক পদের সমষ্টি অর্থ n/2 2a যোগ n-1 ইন্টু ডি। অর্থাৎ এখানে যদি আমরা প্রথম পদ জানি, সাধারণ অন্তর জানি এবং পদের সংখ্যা জানি, তাহলে আমরা যে কোনো সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। এখানে তোমাদের একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, অনেকে এই বিষয়টি তোমরা হয়তো ভুলে যাবে। দেখবা তোমাদের বইয়ে কোথাও এই প্রথম কথাটি লেখা আছে, কোথাও লেখা নাই, কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রথম n সংখ্যক পদের সমষ্টি লিখতে হবে। অর্থাৎ এই সূত্রটি হলো প্রথম দিকের প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র। তোমরা নিজেরাই একটি উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন দেখো, আমি যেটি লিখেছিলাম 1 + 3 + 5 + 7 + ডট ডট। এখন তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, যদি তুমি প্রথম 3টি পদের সমষ্টি বের করো, বা আমি এখানে আর নাই লিখলাম, দেখো আমরা বাস্তবে দেখি প্রথম 3টি পদের সমষ্টি। তাহলে দেখো কত হবে, 1 + 3 + 5 = হবে 9। সবাই একটু খেয়াল করো যে প্রথম 3টি পদের সমষ্টি হবে 1 + 3 + 5 = 9। কিন্তু কেউ যদি শেষের 3টি পদের সমষ্টি বের করে, তাহলে দেখো আমাদের কি হবে। দেখো শেষের 3টি পদের সমষ্টি বা শেষ 3টি পদের সমষ্টি, শেষ 3টি পদের সমষ্টি। তাহলে দেখো শেষের দিক থেকে কি আছে, 7 + 5 + 3। তাহলে আমাদের কত হবে,
দেখো এখানে হবে 15। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে প্রথম আমরা যে সমষ্টিগুলো বের করব সেটি এক ধরনের হবে, আবার যদি কেউ শেষের পদের সমষ্টি বের করে তাহলে আর এক ধরনের হবে। এখন একটি জিনিস খেয়াল করো, তোমাদের যেহেতু বইয়ে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র আছে, এই জন্য আমরা এই সূত্রটি শিখব যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 2a যোগ n-1 ইন্টু ডি। এখানে তোমরা আরেকটু জিনিস খেয়াল করবে, অনেকে দেখা যায় কি বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাই অনেক স্টুডেন্ট এখানে লেখে প্রথম n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি। এই কথাটি লিখলে তোমাদের ভুল হয়ে যাবে, কারণ তুমি মনে রাখবে যদি আমি বলি 5তম পদ, 5তম পদ বলতে শুধু আমরা একটি পদ বুঝাবো, অর্থাৎ যে পদটি 5 নম্বরে আছে, তাহলে একটি পদের কখনো সমষ্টি হয় না। যেমন তম মানে 1, যদি আমরা লিখি যেমন বলি অনেক সময় বলি প্রিয়তম বা প্রিয়তমা, তার মানে কি এখানে আমরা একজনকে উদ্দেশ্য করেই বলি, তাহলে আমাদের এই তম মানে হলো একক বা 1। তাহলে অবশ্যই তোমরা এখানে লিখবে প্রথম n সংখ্যক পদের সমষ্টি অথবা প্রথম n পদের সমষ্টি। ভুলেও কখনো সমষ্টির ক্ষেত্রে n-তম লিখবে না। তাহলে আশা করি তোমরা এই দুইটি সূত্র বুঝতে পেরেছো এবং এই দুইটি সূত্রের সাহায্যে আমাদের এই 13.1-এর সম্পূর্ণ অঙ্কগুলোই আমরা করতে পারবো। তাহলে এখন আমাদের যে কাজটি হবে, আমরা তোমাদের বই থেকে একটি অঙ্ক আমরা করে দিব, তাহলে তোমরা এই জিনিসটি আরো ভালো বুঝতে পারবে। তাহলে দেখো আমরা সূত্রগুলো তোমাদের সবার বোর্ডে লেখাই আছে, যার জন্য আমি সূত্রটি দেখি মুছে দিই, অথবা এখন আমরা যেটি করব সেটা হলো 13.1-এর তোমাদেরকে আমি একটি অঙ্ক করে দিব, যাতে তোমরা বাকি অঙ্কগুলো বুঝতে পারো। তাহলে সবাই দেখো, তোমাদেরকে আমি একটু অঙ্ক করে দিব নাম্বার 5, অনুশীলনী 13.1 নাম্বার 5। দেখো এখানে বলেছে 2 - 5 - 12 - 19, 2 - 5 - 12 - 19 ডট ডট যে ধারা, এই ধারাটির বলছে সাধারণ অন্তর এবং 12তম পদ বের করতে বলেছে। সবাই একটু খেয়াল করো, এই যে একটি ধারা পেলাম, এই ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা কিভাবে বের করব। তাহলে সবাই লিখবে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা, প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ অবশ্য আমাদের পরে লাগবে, যেহেতু তোমাকে বলছে 12তম পদ নির্ণয় করো, তাহলে আমরা লিখব যার ধারা, যার প্রথম পদ a = তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে আমাদের প্রথম পদ হলো 2, প্রথম পদ হলো কি 2, এবং সাধারণ অন্তর d = তোমরা সবাই এখানে একটু খেয়াল করবে, যখন তুমি সাধারণ অন্তর বের করবে, সাধারণ অন্তর বের করার সময় সর্বদা আমাদের দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। সবাই একটু মনে রাখবে, আমরা যখন সাধারণ অন্তর বের করব সব সময় আগে দ্বিতীয় পদ লিখব, সেটি ছোট হোক আর বড় হোক, বিয়োগ প্রথম পদ। তাহলে কত হবে আমাদের
-7। তাহলে আমাদের সাধারণ অন্তর আমরা পেলাম -7। এরপরে তোমাকে বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। তাহলে তোমাদেরকে বলেছিলাম আমাদের যখন এখানে দুটি সূত্র হবে, যদি বলে সমষ্টি তাহলে একটি সূত্র, আর যদি বলে যে কোনো একটি পদ বের করো তাহলে আমাদের nতম পদের সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব ধারাটির, আগে আমরা সূত্রটি লিখে নিব, ধারাটির nতম পদ। তাহলে nতম পদের সূত্র হবে a যোগ n-1 ইন্টু ডি। ধারাটির nতম পদের সূত্র হবে a যোগ n-1 ইন্টু ডি। সুতরাং এখন বলছে ধারাটির 12তম পদ। তাহলে তোমরা সবাই মানগুলো বসিয়ে দিবে। এখানে a মানে প্রথম পদ আমরা পেয়েছি হলো 2, n মানে হলো, দেখো আমরা এখানে n এর পরিবর্তে 12 লিখেছি, তার মানে এখানেও n এর পরিবর্তে আমরা 12 লিখব। আর d পেয়েছি -7। এবং তোমরা একটি জিনিস খেয়াল করবে, এখানে n-1 ইন্টু ডি, অর্থাৎ ডি n-1 এর সঙ্গে গুণ আকারে আছে। যদি তুমি ব্র্যাকেটটি না দাও তাহলে এটি আমাদের বিয়োগ হয়ে যাবে, এর জন্য তোমাদের অবশ্যই ব্র্যাকেটটি দিতে হবে। এখন আমরা শুধু ক্যালকুলেশন করলে অঙ্কটি শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমি একদম উপরে ক্যালকুলেশনটি করিয়ে দিই। 2 প্লাস 12 থেকে 1 বাদ দিলে 11 ইন্টু -7, তাহলে 2 প্লাসে মাইনাসে -17, তাহলে 77, তাহলে আমরা কত পাবো? -75। তাহলে দেখো আমরা, তাহলে আশা করি তোমরা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো কিভাবে আমরা সাধারণ অন্তর বের করব এবং যে কোনো একটি পদ চেলে আমাদের nতম পদের সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে এইভাবে আমরা যে কোনো পদ বের করতে পারি, সেটা 20তম হোক আর 100তম, আর যে কোনো পদই বের করতে পারবো। তাহলে আশা করি তোমরা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক করে দিব কিভাবে আমরা সমষ্টি বের করব। সবাই খেয়াল করবে, আমরা আরেকটি অঙ্ক করব যে কিভাবে আমাদের সমষ্টি বের করতে হয়। তাহলে সবাই খেয়াল করো, আমরা তোমাদেরকে আরেকটি অঙ্ক করে দেব যে কিভাবে আমরা সমষ্টি বের করব। দেখো নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর অঙ্কটি। এখানে আছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট একটি ধারা দেওয়া আছে। তোমাকে বলছে এই ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। সবাই একটু খেয়াল করো, এই যে একটি ধারা, এই ধারার প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা যখন সমষ্টি বের করব, তাহলে এখানে দেখো 16 থেকে 8 বাদ দিলে 8 হয়, 24 থেকে 16 বাদ দিলে 8 হয়। তার মানে এটি একটি সমান্তর ধারা। এবং আমাদের সমষ্টি বের করতে হলে তোমাকে দেখো আমাদের n মান লাগবে এবং d এর মান লাগবে। এবং তোমরা সবাই একটি জিনিস খেয়াল করবে,
তোমাদের কিন্তু পরীক্ষায় বলে দেওয়া থাকবে না যে এটি সমান্তর না গুণোত্তর ধারা। তোমাদেরকে কিন্তু আগে অঙ্ক দেখে নিজের বের করে নিতে হবে এটি কোন ধারা। তাহলে আমরা দেখো এটি একটি সমান্তর ধারা। তাহলে সবাই লিখবে আগের মতো যে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 8। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 8 এবং সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ = 8। তাহলে দেখো সবাই প্রথম পদ বের করেছে 8, দ্বিতীয় পদ 8। এর অর্থ এই না যে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর সবসময় সমান হবে, এটি হতেও পারে আবার নাও পারে। এখন আমাদের দেখো কয়টি পদের সমষ্টি বের করতে বলেছে, 9টি পদের। তাহলে তুমি লিখবে পদের সংখ্যা n = 9, অর্থাৎ 9টি পদের সমষ্টি বের করতে বলেছে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যেহেতু আমাদের সমষ্টির সূত্র বলেছে তার মানে আমাদের সমষ্টি নির্ণয় করতে বলেছে বিধায় আমাদের সমষ্টির সূত্র প্রয়োগ করতে হবে। এখন তোমরা সবাই এই লাইনটি লিখো যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। দেখো সূত্রটি বোর্ডে লেখাই আছে, এই জন্য আমি আর নতুন করে লিখছি না। এরপরে তোমরা লিখবে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 2a + n-1 × d। এবং তুমি Sn কথাটি লিখতেও পারো আবার নাও পারো। তাহলে দেখো আমরা সবাই সূত্রটি লিখতে পারবে। এরপরে তুমি শুধু মানগুলো বসিয়ে দিবে। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিব। সবাই একটু খেয়াল করো, আমরা এখন মানগুলো বসিয়ে দিব। দেখো এখানে বলছে 9টি পদের সমষ্টি, তাহলে n এর মান হবে 9/2, 2 × এর মান পেয়েছি 8, n এর মান পেয়েছি 9 - 1 × 8। সবাই একটু খেয়াল করো, আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। n এর মান হলো 9, 2 × এর মান হলো 8 প্লাস n এর মান 9 - 1, d এর মানও আমরা পেয়েছিলাম 8। তাহলে এখন তোমরা মনে রাখবে এই 9 এবং 2 এটি কাটাকাটি হতেও পারে আবার নাও পারে। না হলে আমরা এইভাবে রেখে দিব, এটি গুণ করে 8 × 2 = 16, 9 থেকে 1 বাদ দিলে কত হবে 8 × 8। এরপরে তুমি একটি কাজ করবে, সবাই মনে রাখবে যে আমাদের সর্বপ্রথম গুণের কাজ করতে হয়। অতএব ভুলেও কেউ এই 16 এর সঙ্গে 8 যোগ করবে না, আগে তুমি গুণের কাজ করবে। তাহলে 8 8 গুণ করলে 8 × 8 = 64, তাহলে 16 + 64। তাহলে কি হবে 9 গুণ, দেখো 16 আর 64 গুণ করলে হবে 80। এখন তোমরা যদি কাটাকাটি করতে পারো তাহলে করবে, এটাকে কাটাকাটি করলে হবে 40, তাহলে আমাদের গুণ করলে হবে 360। তাহলে দেখো সবাই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো কিনা যে কিভাবে আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আবারও বলছি আমাদের, তাহলে দেখো এখন আমরা প্রথমে আজকে যে বিষয়গুলো শিখছি
তোমাদের সাথে আবার একটু প্রথম শেয়ার করি, করে আমরা ক্লাসটি শেষ করব আজকের মতো। তা হলো আমরা প্রথমেই শুরু করেছিলাম, আজকের যে আমাদের পাঠ্য বিষয় ছিল সেটি হলো সমান্তর ধারা। সমান্তর ধারা মানে কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে যদি বিয়োগফল সমান হয় তবে তাকে সমান্তর ধারা বলে। সমান্তর ধারার আমরা দুটি সূত্র এখানে ব্যবহার করছি। একটি হলো n-তম পদ, অর্থাৎ এই সূত্রের সাহায্যে যে কোনো পদ বের করা যাবে। সেই সূত্রটি ছিল a যোগ n-1 ইন্টু ডি। এখানে a ছিল প্রথম পদ এবং d ছিল সাধারণ অন্তর। আরেকটি সূত্র হলো সমষ্টির সূত্র, যেটি এখনও বোর্ডে লেখা আছে n/2 2a যোগ n-1 ইন্টু ডি। তাহলে এই দুটি সূত্রের সাহায্যে আমরা এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখো, তোমরা বাসায় যদি তোমরা 11 এবং 9 দুটি অঙ্ক তোমরা যদি করবে তাহলে তোমরা আরও এই জিনিসগুলো ক্লিয়ার বুঝতে পারবে। একটি হলো 6 এবং 12। 6 এবং 12 তোমরা এই দুইটি অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। আমরা আগামী দিনও তোমাদের এই চ্যাপ্টারের কিছু অঙ্ক দেখাবো, তারপরে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তাহলে আশা করি তোমরা সবাই আজকের বিষয়টি বা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।